প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তরঙ্গ অধ্যায় শর্টকাটে। তরঙ্গ অধ্যায় শর্টকাটে এমনভাবে আলোচনা করব যেন বোর্ড পরীক্ষা এবং যে কোনো ভর্তি পরীক্ষার এই তরঙ্গ অধ্যায়ের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাও অ্যান্সার করার জন্য। তাহলে তরঙ্গ আসলে কি? তরঙ্গ আসলে শক্তি সঞ্চালনের একটা প্রক্রিয়া, শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা হলো তরঙ্গ। এখন তরঙ্গ অধ্যায়ের আমরা আজকে ডিটেলস পড়বো না, বাট শর্টকাটে যেগুলো আমাদের পরীক্ষা অ্যান্সার করার জন্য দরকার সিকিউ, সেটা আমরা জানবো এবং অবজেক্টিভ অ্যান্সার করার জন্য দরকার। তাহলে আজকে আমরা আলোচনা করব এই অধ্যায় কি কি আছে, ইন্টারমিডিয়েটে এই তরঙ্গ অধ্যায় কি আছে। প্রথমে আছে অগ্রগামী তরঙ্গ, এবং এই অগ্রগামী তরঙ্গের সম্পর্কে আমরা জানবো, গাণিতিক যেগুলো আছে। তারপর কণার বেগ আর তরঙ্গের বেগ আলাদা, দশা পথ পার্থক্য বেগের সম্পর্ক জানবো। আর জানবো হলো আমরা শব্দের বেগ বিভিন্ন মাধ্যমে, এবং বিভিন্ন মাধ্যমে নিউটন ল্যাপ্লাসের সূত্র। তারপরে আমরা জানবো তীব্রতা ও বিট, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তীব্রতা এবং বিট দিয়ে প্রচুর অঙ্ক আসে এডমিশন টেস্টে, তারপর বোর্ড পরীক্ষায়। তারপর জানবো স্থির তরঙ্গ। এখন আমরা প্রথমে অগ্রগামী তরঙ্গের কতগুলো চেহারা হতে পারে অগ্রগামী তরঙ্গের, সেগুলো আমরা জানবো। এটা দিয়ে আমাদের সিকিউ কোশ্চেন থাকে। হ্যাঁ, তাহলে অগ্রগামী তরঙ্গের প্রথমেই সময় দিয়ে অগ্রগামী তরঙ্গ কি হতে পারে? y সমান a sin 2 পাই t বাই t মাইনাস x বাই ল্যামডা। তাহলে y হলো কণার সরণ, a হলো তরঙ্গের মানে কণার যে কণাটা সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব যায় সেটা হলো বিস্তার আর কি। তারপরে t যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্মল টি, আর ক্যাপিটাল টি হলো পর্যায়কাল। আর এক্স হলো পথ পার্থক্য বা দূরত্ব, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এটা হলো সময় দিয়ে অগ্রগামী তরঙ্গের সাধারণ রূপ। এরপরে আছে কৌণিক কম্পাঙ্ক দিয়ে অগ্রগামী তরঙ্গের সাধারণ রূপ কি? y সমান a sin ওমেগা t মাইনাস kx। এরপরে দেখো, এরপরে আছে তরঙ্গ দিয়ে বেগরূপ, তরঙ্গের বেগরূপ মানে তরঙ্গের বেগ থাকবে, এটাই আমরা বেশি ব্যবহার করব, এটাই আমরা বেশি মনে রাখবো। হ্যাঁ, y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। তাহলে আগের মতোই y কণার সরণ, a বিস্তার, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, v তরঙ্গের বেগ, x হলো সাম্য মানে শুরু থেকে দূরত্ব অবস্থান, x হলো দূরত্ব বা পথ পার্থক্য। অথবা y সমান লিখতে পারি a sin ওমেগাটাকে আমরা যদি কমন নেই, তাহলে ওমেগা এখানে যদি কমন নেই তাহলে t মাইনাস x বাই v আমরা লিখতে পারি। এরপরে আমরা যদি দশা পার্থক্য সহ লিখি, এটাও আমাদের লাগবে, আমরা বেশিরভাগ সময় এটা ব্যবহার করব। কিন্তু যদি কোনো ইকুয়েশন এরকম দেখি, দশা, এটাকে বলে দশা, সাইনের যে অ্যাঙ্গেল এটাকে দশা বলে। দশা জানলে যে কোনো মুহূর্তে কণার অবস্থান, সরণ, বেগ, ত্বরণ সবকিছু বোঝা যায় এই দশা দ্বারা। এই সাইনের সাথে যেটুকু, এটা হলো কোণ মানেই হলো দশা। তাহলে y সমান a sin ওমেগা t মাইনাস kx প্লাস ডেল্টা, আমরা এই সমীকরণটাও জানবো। যদি দেখি যে এরকম চেহারার অঙ্ক আসছে, এই দশার মধ্যে 3টা রাশি আছে এরকম, তাহলে কিন্তু তখন আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। তাহলে আমরা এই চেহারাটা বেশি মনে রাখবো, y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। এতগুলো সমীকরণ যদি তোমরা মুখস্থ করতে না পারো কোনো অসুবিধা নেই, এই একটা সমীকরণ মুখস্থ করেই সেটা দিয়েই কিন্তু এই সবগুলো যে সমীকরণের যে কাজ সেটা এই একটা সমীকরণ দিয়েই করা যায়। সেটা আমরা অঙ্ক দিব এরপরে,
অঙ্ক নিয়ে আমরা একটা লেকচার দেব, তখন আমরা দেখাই দেব। সুতরাং শুধু এই সমীকরণটা আর এই সমীকরণটা মুখস্থ করবে, y সমান এটা, y সমান এটা। এরপরে দেখো তরঙ্গের বেগ দিয়ে কি ইকুয়েশন আছে। তরঙ্গ যখন চলে কণাগুলো কিন্তু শুধুমাত্র তার সাম্যাবস্থান থেকে উপরে নিচে অথবা ডানে বামে গতিশীল হয়, কিন্তু তরঙ্গ কিন্তু সামনের দিকে চলে যায়। তরঙ্গ সামনের দিকে যায়, কণা কিন্তু যায় না। তাহলে কণা উপরে নিচে দোদুল্যমান হয় অথবা ডানে বামে দোদুল্যমান হয়, মানে নড়ে, অথচ তরঙ্গ সামনের দিকে এগিয়ে যায়। তাহলে কণার বেগ এবং তরঙ্গের বেগ দুইটা কিন্তু এক জিনিস না, আলাদা ব্যাপার। তরঙ্গের বেগ এবং কণার বেগের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো আমরা জানবো। এখন যাই হোক, যদি তরঙ্গের বেগ ভি হয় এবং কম্পাঙ্ক এফ হয়, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, তাহলে ভি সমান এফ ল্যামডা, এটা আমরা সবাই জানি। এই ভি সমান লেখা যায় ওমেগা বাই কে। ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, হ্যাঁ, আর কে হলো ধ্রুবক। এখন দেখো এই ভি সমান এফ ল্যামডা, ভি এর মান কিন্তু মাধ্যম পরিবর্তন হলে শুধু পরিবর্তন হবে। অঙ্ক করার সময় খেয়াল রাখবে, মাধ্যম যদি পরিবর্তন হয় শুধুমাত্র তখনই ভি পরিবর্তন হবে। যদি একই মাধ্যম হয় তখন ভি মানে বেগের মান চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। এফ নির্ভর করে উৎসের উপর, কম্পাঙ্ক মানে কম্পাঙ্ক নির্ভর করবে উৎসের উপর। উৎস যদি পরিবর্তন না হয় তাহলে কম্পাঙ্ক পরিবর্তন হবে না। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য উৎস এবং মাধ্যম দুটোর উপরই নির্ভর করে। তাহলে উৎস চেঞ্জ হলে কম্পাঙ্ক পরিবর্তন হবে, এছাড়া কম্পাঙ্ক পরিবর্তন হবে না। কিন্তু উৎস এবং মাধ্যম যে কোনো একটা পরিবর্তন হলেই তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে উৎস এবং মাধ্যম, এগুলো মনে রাখবে, অঙ্ক করার সময় এগুলো লাগবে। এখন দেখো ভি এর সাথে এফ এর সম্পর্ক সমানুপাতিক, আবার ভি এর সাথে ল্যামডার সাথে সম্পর্ক কি সমানুপাতিক। যাই হোক, মাধ্যম যদি চেঞ্জ না হয় এফ এর সাথে তো আর ভি চেঞ্জ হয়ে যাচ্ছে না, তাই না? তাহলে আমরা ভি এর সাথে ল্যামডার সম্পর্ক লিখতে পারি, ভি ওয়ান বাই ভি টু সমান ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু, অঙ্ক করার জন্য। আর এফ এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক, এফ ওয়ান বাই এফ টু সমান ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান। এফ এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক, অঙ্ক করতে লাগবে। এফ ওয়ান বাই এফ টু সমান ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান। আর ভি এর সাথে ল্যামডা সম্পর্ক সমানুপাতিক। এখন দেখো কণার তাৎক্ষণিক বেগ ভি পি, পি মানে পার্টিকেল, পার্টিকেল মানে কণা, আর এই ভিটা হলো তরঙ্গের বেগ, আর ভি এই যে পি এটা হলো কণার বেগ। পি মানে পার্টিকেল, এভাবে মনে রাখবে, পার্টিকেল, পার্টিকেল মানে কণা। তাহলে কণার বেগ সমান ডি ওয়াই বাই ডিটি, ডি ওয়াই বাই ডিটি অর্থাৎ কণার সরণ ওয়াই, সেটাকে যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করা হয় তাহলে কণার বেগ পাওয়া যায়। তাহলে আমরা জানি ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা, সেটাকে যদি একবার ব্যপকলন করো, ডিফারেন্সিয়েশন করো, তাহলে হয় কি ওমেগা এ কজ ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে কণার বেগ ভিপি সমান ওমেগা এ কজ ওমেগা টি মাইনাস কে এক্স। পর্যাবৃত্ত গতির সাথে মিলবে, তরঙ্গের প্রতিটা কণার গতি পর্যাবৃত্তি গতি। তাহলে কণার সর্বোচ্চ বেগ ভিপি ম্যাক্স ইকুয়াল টু কি, ভি ম্যাক্স মানে পি মানে পার্টিকেল, তাহলে ওমেগা এ, আমরা পর্যাবৃত্তি গতিটি জানি, ওমেগা এ, ওমেগা মানে 2 পাই এফ, তাহলে ওমেগা এ মানে 2 পাই এফ এ। অঙ্ক করার খাতিরে মনে রাখবে কণার বেগ এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক, কণার বেগ সমান মাইনাস ভি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, মাইনাস ভি ডিওয়াই বাই ডিএক্স। এরপরে দশা পার্থক্য আর দশার মধ্যে কি সম্পর্ক, এটা খুব দরকার হয় অবজেক্টিভ অথবা 3 মার্ক অথবা ভর্তি পরীক্ষা। দশা পার্থক্য ডেল ফাই মানে কোণের পার্থক্য, দশা মানে কোণের পার্থক্য, ডেল ফাই বা ডেল্টা বা কোণ দিয়ে লিখলেই হবে। ডেল ফাই সমান 2 পাই বাই ল্যামডা ডেল এক্স। ডেল ফাই মানে দশা পার্থক্য, ডেল এক্স মানে পথ পার্থক্য বা দূরত্ব, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। দশা এবং সময় ব্যবধানের মধ্যে কি সম্পর্ক, পথ পার্থক্য না দিয়ে যদি আমরা সময় দ্বারা লিখি, অঙ্কে যদি সময় দেওয়া থাকে, তাহলে দশা পার্থক্য ডেল পাই সমান 2 পাই বাই পর্যায়কাল, টি মানে পর্যায়কাল, এই বড়টি পর্যায়কাল ইন্টু ডেল টি মানে সময়ের ব্যবধান। তাহলে ডেল ফাই সমান 2 পাই বাই ক্যাপিটাল টি
ইন্টু ডেল টি। এটা কিন্তু বইয়ে ওরকম ভাবে থাকে না। এর জন্য সময় যদি দেওয়া থাকে তখন দশা পার্থক্য বের করতে বললে আমরা এই সমীকরণটা ব্যবহার করব, ডেল ফাই 2 পাই/টি ইন্টু ডেল টি। তাহলে তোমরা 5 সেকেন্ড এই সূত্রগুলোর দিকে তাকাও। আমাদের বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা জানবো। আবার ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগায় আমরা পর্যাবৃত্তি গতিতে জানি, ওখানে বেশি, ওখান থেকেই আমাদের শিখে আসতে হবে। তাহলে এখন আমরা দুইটা বিন্দুর মধ্যে যদি পথ পার্থক্য জানি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য থেকে সরাসরি দশা পার্থক্য বের করা সম্ভব। আচ্ছা, এরপর আসো তরঙ্গের বেগ যে মাধ্যমের উপর নির্ভর করে, সেটা আমরা জানবো। তাহলে কি তরঙ্গের বেগের সূত্র কি? তরঙ্গের বেগ ভি সমান √গামা পি/রো। গামা মানে হলো আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ে জানি 2 সিপি/সিবি, মানে 2 আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। আচ্ছা, এখন এখানে আবার গামা জানতে হবে না, ওটা আবার ওই অধ্যায়ে জানবো। তাহলে তরঙ্গের বেগ বা বায়ুতে যদি হয়, বায়ুতে তরঙ্গের বেগ ভি সমান √গামা পি/রো। বায়ু মানে কি? বায়বীয় মাধ্যম আর কি, বায়ু মাধ্যম বা অন্য কোনো গ্যাসীয় মাধ্যম, যে কোনো বায়বীয় মাধ্যমে ভি সমান √গামা পি/রো। গামা মানে গামার মান থাকে এক পারমাণবিক গ্যাসের জন্য 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.4, বহু পারমাণবিক গ্যাসের জন্য 1.33। আর পি মানে চাপ, যেহেতু বায়বীয় পদার্থ চাপ আছে, সব পদার্থেরই চাপ আছে, তবে বায়বীয় পদার্থের চাপ হিসাব করতে হয়। পি মানে চাপ, রো মানে ঘনত্ব, রো মানে মাধ্যমের ঘনত্ব, বায়ু হলে বায়ুর ঘনত্ব। তাহলে ভি সমান √গামা পি/রো। এটাকে বলা হয় নিউটন ল্যাপ্লাস সূত্র। নিউটন ল্যাপ্লাস সূত্র। বায়ুর জন্য গামা 1.4, তাহলে আমরা বায়ুতে শব্দের বেগ বের করতে পারবো যদি ঘনত্ব চাপ জানি। তাহলে এখন দেখো এই সমীকরণটা দিয়ে অবজেক্টিভ আসে ভর্তি পরীক্ষায়, বিশেষ করে কঠিন মাধ্যমে আমাদের শব্দের বেগের ইকুয়েশন কি হবে? কঠিন মাধ্যমে শব্দের বেগ ভি সমান √y=ρ। ওয়াই মানে ইয়ং এর গুণাঙ্ক। কঠিন মাধ্যমের, কঠিন পদার্থের ইয়ং এর গুণাঙ্ক, প্রতিটা কঠিন পদার্থের ইয়ং এর গুণাঙ্ক আমরা জানা থাকে। কিছু কিছু পদার্থের আমাদের মুখস্থ থাকে, আর না জানা থাকলে তখন তো অঙ্কে দেওয়া থাকবে। ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক আমরা জানি 2 × 10⁻11। আর এটা এখন যাই হোক, যে কোনো কঠিন মাধ্যমে আমরা যদি শব্দের বেগ বের করি, ভি সমান √y/ρ, রো মানে ঘনত্ব, ওয়াই মানে ইয়ং এর গুণাঙ্ক। সবচেয়ে শব্দের বেগ বেশি কঠিন মাধ্যমে, তারপরে তরল মাধ্যমে, তারপরে বায়বীয় মাধ্যমে। ওয়াই মানে ইয়ং এর গুণাঙ্ক, মানে ইয়ং মডুলাস লেখা আছে। এরপর তরল মাধ্যমে কি? তরল মাধ্যমে ভি সমান √v/ρ। ভি মানে আয়তন গুণাঙ্ক, ভি মানে কি? আয়তন গুণাঙ্ক। তাহলে তরল মাধ্যমে ভি সমান √v/ρ। ভি সমান √v/ρ। ভি মানে আয়তন গুণাঙ্ক। তাহলে তাপমাত্রার সাথে তাপমাত্রার সাথে কিন্তু শব্দের বেগের একটা সম্পর্ক আছে। তাপমাত্রা যদি বাড়ে, শব্দের বেগ বাড়ে। শব্দের বেগ বা তাপমাত্রার সাথে তরঙ্গের বেগ, আমরা মূলত শব্দ নিয়েই তো পড়বো এই ফার্স্ট পার্টে। শব্দের বেগ বা তরঙ্গের বেগ ভি প্রপোর্শনাল √টি। শব্দের বেগের সাথে তাপমাত্রার বেগের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগ বা তরঙ্গের বেগ ভি সমান √টি। তাহলে অঙ্ক করার জন্য আমাদের কি সূত্র হবে? v2/v1 সমান √t2/t1। তাহলে v1 টা উপরে উঠে দিলে v2 সমান v1 √t2/t1 এভাবে আর কি। সোজা কথা v2/v1 সমান √t2/t1 মনে রাখবে, অথবা v2 সমান v1 √t2/t1 মনে রাখবে অঙ্ক করার জন্য। এটা হলো তাপমাত্রা কেলভিনে, এখানে তাপমাত্রা কেলভিনে। তাপমাত্রার সাথে যেমন বেগের সম্পর্ক আছে, তেমনি আর্দ্রতার সাথেও সম্পর্ক আছে। আর্দ্রতা আমরা জানি শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি, আর আর্দ্র বায়ুর ঘনত্ব কম। তাহলে ঘনত্ব যদি কম হয়, শব্দের বেগ বেশি বা তরঙ্গের বেগ বেশি, ভি প্রপোর্শনাল 1/√ρ। এখন শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি, আর্দ্র বায়ুর ঘনত্ব কম,
তাহলে শুষ্ক বায়ুর চেয়ে কম, অর্থাৎ আর্দ্র বায়ুর ঘনত্ব বেশি, আর্দ্র বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর চেয়ে কম, অর্থাৎ শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি, আর্দ্র বায়ুর ঘনত্ব কম। তাহলে আর্দ্র বায়ুতে ঘনত্ব কম মানে হলো তরঙ্গের বেগ বা শব্দের বেগ বেশি। আর্দ্র বায়ুতে শব্দের বেগ বা তরঙ্গ বেগ বেশি। অবজেক্টিভের জন্য মনে রাখবে ভি প্রপোর্শনাল 1/√ρ অবজেক্টিভ, এখানে এটা অবজেক্টিভ। যদি আমরা কেলভিন তাপমাত্রা না চিন্তা করে যদি সেলসিয়াসে চিন্তা করি, তখন শব্দের বেগ বা তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক ভিটি, মানে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, এটা থিটা দ্বারাও লেখা যায় ইচ্ছা করলে, বা টি দ্বারাও লেখা যায়। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ সমান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ভি নট যোগ 0.61 টি, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বা তরঙ্গের বেগ বাড়ে 0.61 মিটার পার সেকেন্ড। অবজেক্টিভ, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বা বায়ুতে তরঙ্গের বেগ বাড়ে 0.61 মিটার পার সেকেন্ড। অবজেক্টিভ। তাহলে আমরা এই সমীকরণটাও মনে রাখবো অবজেক্টিভের জন্য, বিশেষ করে 2 ডিগ্রি বাড়লে এখানে টি 2 হয়ে যাবে, এভাবে। তাহলে যে কোনো তাপমাত্রায় আমরা তরঙ্গের বেগ বা শব্দের বেগ বের করতে পারি এই ইকুয়েশনের সাহায্যে। তাহলে তরঙ্গের বেগ ইকুয়েশন গুলোর দিকে আমরা এক নজর তাকাই। এটা অবজেক্টিভের জন্য, এটা অবজেক্টিভের জন্য, এটা অবজেক্টিভের জন্য। এগুলোও থাকে ভর্তি পরীক্ষায় বেশি। এখানে বোর্ড পরীক্ষায় যত না থাকে তার চেয়ে ভর্তি পরীক্ষায় বেশি থাকে এই জায়গাটা। শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন পদার্থে, তারপর তরল পদার্থে, তারপরে বায়বীয় পদার্থে। বায়বীয় পদার্থের শব্দের বেগ সবচেয়ে কম, তরলে তার চেয়ে একটু বেশি, কঠিন পদার্থের সবচেয়ে বেশি। তোমরা জানো, আবার জানতে হবে। এরপর আসে তীব্রতা ও ডেসিবেল স্কেল। আমরা যে শব্দ শুনতে পাই, শব্দ মানে কি? এক প্রকার শক্তি। এখন এই শক্তি, শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় মানে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তাহলে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় একক ক্ষেত্রফলের মধ্যে। এই যে শব্দ যায়, শব্দ একক ক্ষেত্রফলে, শব্দ চলার পথে যদি আমরা একটা তল কল্পনা করি, সেই তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু শক্তি, শব্দ মানে শক্তি গেল, সেইটাই হলো 1 সেকেন্ডে, শক্তির হার মানে কি 1 সেকেন্ডে। অর্থাৎ শব্দ বা তরঙ্গ চলার পথে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যতটুকু শক্তি স্থানান্তরিত হয় সেটাই হলো তীব্রতা। তরঙ্গের তীব্রতা। আর শব্দ হলে শব্দের তীব্রতা, শব্দ এক ধরনের তরঙ্গ। এই শব্দের তীব্রতা আমরা ডেসিবেল স্কেল ব্যবহার করে মানুষ কত তীব্রতার শব্দ শুনতে পায়, সব শব্দ মানুষ শুনতে পায় না, কত তীব্রতার শব্দ শুনতে পায় সেটা আমরা জানবো। এখন দেখো, শব্দের তীব্রতা ইন্টেন্সিটি, শব্দের তীব্রতাকে আমরা লিখবো আই দ্বারা। শব্দের কোন মাধ্যমের শব্দের তীব্রতা আই সমান 2π² f² a² রো ভি। এফ মানে কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক, এ মানে বিস্তার, রো মানে মাধ্যমের ঘনত্ব, ভি মানে তরঙ্গের বেগ। তাহলে মাধ্যমের উপর নির্ভর করে, তার ঘনত্বের উপর নির্ভর করে, মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে আর কি, এটা মাধ্যমের উপর নির্ভর করে। আর কিন্তু সবগুলো তরঙ্গ। এফ মানে এফ তরঙ্গের কম্পাঙ্ক, এ তরঙ্গের বিস্তার, ভি তরঙ্গের বেগ। তাহলে তরঙ্গের তীব্রতা আই সমান 2π² f² a² রো ভি, মনে রাখবে। এরপরে আসো দূরত্বের সাথে। আমরা একটা শব্দ কাছে হলে যে জোরে শুনতে পাই, নিশ্চয়ই শব্দটা দূরে হলে তত জোরে শুনতে পাই না, তাই না? তাহলে শব্দের তীব্রতা আই প্রপোর্শনাল 1/r²। দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে তীব্রতা হবে কি 4/1, তাই না? দূরত্ব বাড়লে তীব্রতা কমে, বর্গের ব্যস্তানুপাতিক। তীব্রতা বর্গের ব্যস্তানুপাতিক, তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অবজেক্টিভের জন্য মনে রাখবে। অঙ্ক করার জন্য I1/I2 সমান কি হবে? ব্যস্তানুপাতিক। তাহলে R2/R1 হোল স্কয়ার, অর্থাৎ R2² R1² একসাথে হোল স্কয়ার লেখা যায়, এটা মনে রাখবে।
I1 বাই I2 সমান R2 বাই R1 হোল স্কয়ার। অবজেক্টিভের জন্য মনে রাখবে, এটা 3 মার্কের অঙ্কের জন্য মনে রাখবে। I সমান 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার রো ভি, এটা মনে রাখবে। এরপর আসো তীব্রতা লেভেল। আগে ছিল তীব্রতা, এখন হলো তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল আমরা ডেসিবেলে বেল, তীব্রতা লেভেলের একক বেল। বেল একটা বড় একক, এই জন্য তার এক দশমাংশকে এক বেলের এক দশমাংশকে এক ডেসিবেল বলা হয়, ডেসিবেল বলা হয়। এগুলো নিয়ে আমরা পরে ক্লাস নেব। তাহলে তীব্রতা লেভেল আমরা তীব্রতা লেভেলকে আমরা বিটা দ্বারা প্রকাশ করব। বিটা সমান 10 লগ 10 বেস লগ আই বাই আই নট। লগ হতে পারে 10 বেজের এবং ই বেজের। আমরা ফিজিক্সের যত জায়গায় অঙ্ক করি লন ই লগ ই লগ ই কে সংক্ষেপে লেখে লন, ক্যালকুলেটরে লন আছে, সব জায়গায় লন দিয়ে অঙ্ক করি। কিন্তু আমরা শুধুমাত্র এই তীব্রতা লেভেলে আমাদের লন দেওয়া হবে না, লগ 10 বেজের লগ, লগ 10 লিখতে হবে, একদম স্পষ্ট করে লগ লিখতে হবে। তাহলে তীব্রতা লেভেল বিটা সমান 10 লগ 10 বেসের লগ আর কি আই বাই আই নট। আই হলো যে শব্দের তীব্রতা লেভেল বের করতে বলবে তার তীব্রতা, অর্থাৎ আই হলো যে কোনো শব্দের তীব্রতা। আই নট হলো প্রমাণ তীব্রতা, অর্থাৎ মানুষ সর্বনিম্ন যে তীব্রতার শব্দ শুনতে পায় আই নট হলো সেটা। আই নট এর মান অবশ্যই মুখস্থ করবে। আই নট সমান 10 টু দি পাওয়ার মাইনাস 12 ওয়াট মিটার ইনভার্স 2 বা ওয়াট পার মিটার স্কয়ার। আই নট মানে প্রমাণ তীব্রতা, অবজেক্টিভ সাবজেক্টিভ দুটোর জন্যই মনে রাখবে। আই নট সমান 10 টু দি পাওয়ার মাইনাস 12 ওয়াট পার মিটার স্কয়ার। এই মানটা মনে না থাকলে অঙ্ক করতে পারবে না, অঙ্কে সাধারণত দেওয়া থাকবে না, অঙ্ক সাধারণত দেওয়া থাকে না। এখন দেখো এই যে তীব্রতা আমরা পাইলাম, যে কোনো শব্দের তীব্রতা লেভেল, যে কোনো শব্দের তীব্রতা যদি জানা থাকে ওই শব্দের তীব্রতা লেভেল বের করা যায়। এখন দুইটা শব্দের তীব্রতা দেওয়া আছে, মনে করো একটা শব্দের তীব্রতা I1 আর একটা শব্দের তীব্রতা I2। তাহলে তাদের মধ্যে তীব্রতা লেভেলের পার্থক্য কত? বিটা 2 মাইনাস B1 সমান হবে 10 লগ I2 বাই I1, 10 লগ I2 বাই I1। এটা মনে রাখবে, অঙ্ক করার জন্য দুইটা তীব্রতা দেওয়া থাকলে তাহলে তাদের তীব্রতা লেভেলের পার্থক্য 10 লগ I2 বাই I1। এই সূত্রটা আমাদের অঙ্ক করতে লাগে। এই যদি তীব্রতা দেওয়া থাকে তাহলে এভাবে, যদি তীব্রতা না দেওয়া থেকে যদি দুইটা শব্দের দূরত্ব দেওয়া থাকে, শব্দ যেখানে তৈরি হয়েছে শব্দের উৎস থেকে দুইটা শব্দের দূরত্ব দেওয়া থাকে, শব্দের উৎস থেকে দুইটা স্থানের দূরত্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে বিটা 2 মাইনাস বিটা 1 যদি লিখি তাহলে মাইনাস 20 লগ 10 R2 বাই R1, অর্থাৎ বিটা 2 সমান লেখা যায় বিটা 1 মাইনাস 20 লগ 10 R2 বাই R1। তাহলে দুইটা স্থান দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা তীব্রতা লেভেলকে এভাবে একটা সূত্র দ্বারা লিখতে পারি, শর্টকাট এটা লিখতে পারি। বইয়ে সরাসরি এই সূত্রটা সবসময় থাকে না, কিন্তু অবজেক্টিভ এটা সেটার জন্য দ্রুত এই শর্টকাট সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করে ফেলতে হবে। বিটা 2 সমান বিটা 1 মাইনাস 20 লগ R2 বাই R1, এভাবে মনে রাখবে। I2 বাই R1 এর পরিবর্তে যদি এই যে এটা বসাও R1 বাই R2 হোল স্কয়ার বসাও, পরে যদি আবার R2 বার করো তখন এই যে এরকম হয়ে যায় চেহারাটা। এখন দেখো এটা মনে রাখবে, শর্টকাট অবজেক্টিভ অ্যান্সার করার জন্য বিটা 2 সমান বিটা 1 মাইনাস 20 লগ 10 R2 বাই R1। এটা মনে রাখবে অবজেক্টিভের জন্য দূরত্ব দ্বিগুণ হলে তীব্রতার লেভেল প্রায় 6 ডেসিবেল কমে। দূরত্ব দ্বিগুণ হলে তীব্রতার লেভেল প্রায় 6 ডেসিবেল 6 ডেসিবেল কমে। অবজেক্টিভ এই অঙ্ক করে দেওয়ার মতো সময় অবজেক্টিভে সময় থাকে না, 25 মিনিটে 25টা অবজেক্টিভ, সুতরাং এই করে দেওয়ার মতো সময় নেই। সুতরাং মনে রাখতে হবে দূরত্ব দ্বিগুণ হলে তীব্রতা লেভেল প্রায় 6 ডেসিবেল কমে, কমে বাড়ে না, কমে অবজেক্টিভ। এরপরে আসো বিট, সুরশলাকার বিট। দুটি কাছাকাছি কম্পাঙ্ক মানে এমন দুইটা কম্পাঙ্কের পার্থক্য 10 বা 10-এর চেয়ে কম, 10-এর বেশি হলে হবে না। মানুষের মস্তিষ্কে একটা শব্দের রেশ বা স্থায়িত্ব থাকে 0.1 সেকেন্ড, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ।
0.1 সেকেন্ডের আগে কোনো শব্দ যদি তোমার ব্রেনে আসে সেটা নিতে পারে না। একটা শব্দ নেওয়ার পরে তাকে সময় দিতে হবে 0.1 সেকেন্ড, তারপরে আর একটা শব্দ সে শুনতে পাবে। আচ্ছা, যাই হোক, দুটি কাছাকাছি কম্পাঙ্কের তরঙ্গ একসাথে বাজলে প্রতি সেকেন্ডে যতবার শব্দ জোরে এবং আস্তে হয়, অর্থাৎ শব্দ উচ্চ নিচু হয়, তাকে বিট বলে। পরীক্ষায় আসে বিট কাকে বলে। তাহলে বিট কাকে বলে জানবে। অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয়ে ভর পরিবর্তনের যুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুইটা সুরশলাকা তোমাকে দেওয়া হলো, ল্যাবে সুরশলাকা দেখবে দুইটা বাহু থাকে, দুইটা বাহুতে যে কোনো একটা আঘাত করলে সুরশলাকা কাঁপতে থাকে, আর যদি কম্পন হয় তাহলে শব্দ তৈরি হয়। সুরশলাকার বাহু কাঁপে মানে হলো তরঙ্গ বের হয়, ওখান থেকে শব্দ তরঙ্গ বের হয়। তাহলে দুইটা সুরশলাকা যদি একসাথে বাজানো হয় এবং সুরশলাকা দুইটার কম্পাঙ্ক যদি 10 বা 10-এর চেয়ে কম হয়, কম্পাঙ্কের পার্থক্য, দুইটা সুরশলাকার কম্পাঙ্কের পার্থক্য যদি 10 বা 10-এর কম হয়, তাহলে দুইটা সুরশলাকা একত্রে বাজালে শব্দ কখনো জোরে শোনা যায়, কখনো একদম আস্তে শোনা যায় বা শোনা যায় না। এই যে এটাকে বিট বলে। তাহলে একটা সুরশলাকার কম্পাঙ্ক যদি জানা থাকে, তাহলে আর একটা সুরশলাকার কম্পাঙ্ক কিভাবে নির্ণয় করবে সেটা আমরা জানবো। সুরশলাকার বিট নির্ণয়, এটা কিন্তু অবজেক্টিভ, সাবজেক্টিভ অনেক আসে, অবজেক্টিভে অনেক আসে, সাবজেক্টিভেও আসে। এখন দুইটা সুরশলাকার কম্পাঙ্ক, একটা সুরশলাকার কম্পাঙ্ক মনে করো এপন, আর একটা সুরশলাকার কম্পাঙ্ক মনে করো এফটো। তাহলে বিট হবে প্রতি সেকেন্ডে কয়টা শব্দ জোরে শোনা গেল অথবা শব্দ আস্তে বা নাই হয়ে গেল, সেই সংখ্যা, প্রতি সেকেন্ডে কয়টা শব্দ জোরে শোনা যায় সেই সংখ্যাটাই মূলত বিট। বিটকে আমরা এন দ্বারা লিখবো। এন সমান কি বড় হাতের এন অথবা ছোট হাতের এন একটা লিখলেই হলো। এন সমান এই দুইটা কম্পাঙ্কের পার্থক্য, এর মডুলাস মানে কি মান, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো সোজা কথা, অথবা দুইটা বিয়োগ করার পরে মাইনাস চিন্তা করবো না, মান নেব শুধু। মনে করো একটার কম্পাঙ্ক 10 আর একটার কম্পাঙ্ক 7, তাহলে বিট হবে কত 3। অথবা যদি F2 হয় 10 আর F1 হয় 7, তাহলে কি -3 আসে তো, কিন্তু মডুলাস মানে কি মাইনাস থাকবে না 3। তাহলে এভাবে আমরা শুধু মান নেব বিট। হ্যাঁ, দুটার কম্পাঙ্কের বিয়োগফল সোজা কথা। তাহলে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা হবে দুইটা কম্পাঙ্কের পার্থক্য। এখন এই যে এই ছকটা মুখস্থ করলে আমরা যে কোনো অঙ্ক পারবো। একটা শলাকার কম্পাঙ্ক জানি, সেটা হলো জানা শলাকার কম্পাঙ্ক। হ্যাঁ, আর সুর শলাকা হবে, অন্তর্জরা ভুলে হয়েছে, আমি ঠিক করবো পরে। অজানা সুর শলাকার যদি আমরা যে শলাকাটার কম্পাঙ্ক জানি না, সেই শলাকাটায় ভরের পরিবর্তন করে এবং বিট সংখ্যা শুনে আমরা সিদ্ধান্ত নিতে পারি এই যে একটু বড় না এপন বড়। দেখো, আমি মনে করো এপন জানি, একটু জানি না, তাহলে একটু সমান কি হবে, একটু যদি এই পাশে যায়, একটু সমান এপন যোগ এন হতে পারে, অথবা একটু এপন মাইনাস এন হতে পারে। হ্যাঁ, এরপর এটা তো আমরা এপন ডিফারেন্স একটু, তো যদি এপন বড় হয় এপন মাইনাস একটু, তাহলে একটু সমান কি হবে, এপন মাইনাস এন হবে। আর যদি একটু বড় হয় তাহলে একটু মাইনাস এপন, তাই না? তাহলে একটু সমান কি হবে, এপনটা ওই পাশে চলে গেলে, এপনটা যদি ওই পাশে চলে যায় তখন কি এপন প্লাস এন হয়, একবার একবার এপন মাইনাস এন হয়, তাই না? একটু যদি বড় হয় তাহলে একটু সমান এপন প্লাস এন, আর যদি একটু ছোট হয় তাহলে একটু সমান এপন মাইনাস এন। এখন এই এনটা প্লাস হবে আর মাইনাস হবে, তা আমরা এই ছকের সাহায্যে সিদ্ধান্ত নিতে পারি। কিভাবে দেখো, অজানা সুর এটা সুর শলাকা, আমরা যদি ভর পরিবর্তন করি, অজানা সুর শলাকায় যদি মোম লাগানো হয় বাহুতে, অজানা সুর শলাকার বাহুতে যদি মোম লাগানো হয়, মোম লাগানো কি ভর বৃদ্ধি পাইলো, ভর যদি বৃদ্ধি পায় তাহলে কম্পাঙ্ক কমে যায়। মোটা মানুষ কি বেশি দৌড়াতে পারে, চিকন মানুষ দৌড়াতে পারে বেশি, তাই না? তেমনি সুর শলাকায় যদি ভর বাড়ানো হয় কোনো উপায়ে, মোম লাগানো হোক, যে কোনো উপায়ে যদি ভর বাড়ানো হয়, ভর বাড়লে কম্পাঙ্ক কমে, মনে রাখবে, ভর বাড়লে কম্পাঙ্ক কমে, কম্পাঙ্ক হ্রাস পায়। এখন বিট সংখ্যা, আমরা শব্দ শুনবো 1 সেকেন্ডে বিট, এই ভর বাড়ানোর আগে বিট কয়টা ছিল আর ভর বাড়ানোর পরে বিট কয়টা শুনবো। যদি বিট কমে যায়, আগের চেয়ে যদি কমে যায়, হ্রাস পায়, তাহলে
একটু অজানা শলাকার কম্পাঙ্ক একটু হবে। দেখো ভরকে চিন্তা করব না, কম্পাঙ্ক মাইনাস বিট মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তাহলে প্লাসে। ভর বাড়লো কম্পাঙ্ক কমলো, মাস্ট কম্পাঙ্ক কমবে, ভর বাড়লে কম্পাঙ্ক অবশ্যই কমবে, কিন্তু বিট বাড়তেও পারে বিট কমতেও পারে। যদি বিট হ্রাস পায় মাইনাস, মাইনাস মানে হ্রাস পায় আর বৃদ্ধি মানে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় আমরা জানি প্লাস, তাহলে F1 প্লাস এ। আবার ভর বৃদ্ধি, ভর বৃদ্ধি অজানা সুশলাকার ভর বৃদ্ধি, তাহলে কম্পাঙ্ক হ্রাস পাবে মাস্ট, আর যদি বিট সংখ্যা আগের চেয়ে বেড়ে যায় মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে F2 সমান F1 মাইনাস n। যদি সুশলাকার বাহু ঘষা হয়, ঘষে যদি ভর কমানো হয়, ভর হ্রাস পায়, তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি পাবে পজিটিভ। বিট সংখ্যা যদি পজিটিভ হয় মানে বাড়ে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে F2 হবে F1 প্লাস n। আর ঘষে যদি সুশলাকার ভর কমানো হয়, যে কোনো উপায়ে যদি ভর কমানো হয়, তাহলে ভর কমে গেল, কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। বিট সংখ্যা যদি আগের চেয়ে কমে যায়, বিট সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু এটা মনে রাখবে, তাহলে বিট সংখ্যা যদি কমে যায় তো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ F2 সমান F1 মাইনাস n। তাহলে অজানা সুশলাকায় যদি ভরের পরিবর্তন করা হয়, এবং ল্যাবে এটাই করা হয়, করে অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয় করা হয় এই সূত্রের সাহায্যে। এখন সবসময় যে অজানা সুশলাকার ভর পরিবর্তন করতে হবে এমন না, আমরা তো জানা সুশলাকারও ভর পরিবর্তন করতে পারি। জানা শলাকার আর বাহুতে মোম লাগাতে পারি, জানা শলাকার বাহু ঘষতে পারি, পারি না পারি। তখন কি হবে, যদি এটা জানা শলাকার ভরের পরিবর্তন হয় তখন সবই ঠিক থাকবে, এই মাইনাসে মাইনাসে প্লাস না হয়ে মাইনাস চিন্তা করবো, উল্টাটা চিন্তা করবো। যদি জানা শলাকার ভরে পরিবর্তন করি, জানা সুশলাকার ভরের পরিবর্তন করি, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস না হয়ে প্লাস হবে, অর্থাৎ এই চিহ্নগুলো উল্টা যাবে, প্রত্যেকটা চিহ্ন উল্টে যাবে, সব ঠিক থাকবে, শুধু আমরা যা জানি গতানুগতিক তার বিপরীত চিহ্নটা হবে। তাহলে আশা করি অজানা সুশলাকার ভরের পরিবর্তন দিয়ে যদি অঙ্ক থাকে তাহলেও পারবে, আবার যদি জানা শলাকার ভরের পরিবর্তন দিয়ে অঙ্ক থাকে তাহলেও পারবে। একটা ছক মুখস্থ করলে জানা শলাকার ভর পরিবর্তন করলে এর বিপরীত হবে, এভাবে মনে রাখলে চলবে। এই ছকটা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং মনে রাখবে ভর বাড়লে কম্পাঙ্ক কমে, বিট সংখ্যা বাড়তেও পারে কমতে পারে, দুটা ঘটনা, মাঝে মাঝে প্লাস অজানাই হলে, আর জানাই হলে বিপরীত। জানা শলাকার ভর পরিবর্তন হলে বিপরীত হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, আর কিছুই না। তার মানে ভর ও কম্পাঙ্কের সর্বদা, ভর এবং কম্পাঙ্কের সম্পর্ক সর্বদা বিপরীত, ভর বাড়লে কম্পাঙ্ক হ্রাস পায় বিপরীত। তাহলে বিট এই ভর কম্পাঙ্ক হ্রাস পাবে, তাহলে আমরা কি পর্যবেক্ষণ করব, বিট বাড়ছে না কমছে এটা পর্যবেক্ষণ করে অজানা সুশলাকার কম্পাঙ্ক আমরা বের করব। তাহলে এই ছকটার দিকে একবার তাকাও, বিট মানে হলো দুইটা কম্পাঙ্কের বিয়োগফল। যখন আমরা বড় কোনটা ছোট কোনটা জানবো না তখন এভাবে মডুলাস দিয়ে লিখবো বা ডিফারেন্স সিম্বল দিয়ে লিখবো, ডিফারেন্স সিম্বল দিয়ে লিখলেও চলবে। তাহলে 2 সেকেন্ড তাকাও বোর্ডে, স্ক্রিনের দিকে। এরপর আসো স্থির তরঙ্গ। তরঙ্গের উপরিপতন ব্যাপার আছে, এখন আমরা সেটা বিস্তারিত করবো না, অন্য ক্লাসে করবো, অন্য টপিকসে। স্থির তরঙ্গ দুইটা বিপরীতমুখী সমান তরঙ্গের উপরিপতন, উপরিপতন মানে কি একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ আপতিত হয়, তাই না? দুইটি বিপরীতমুখী সমান তরঙ্গের উপরিপতনে স্থির তরঙ্গ সৃষ্টি হয়। স্থির তরঙ্গ কাকে বলে আসে, এটা ভালো করে পড়বে, অথবা আমি পরে ক্লাস নেব তখন জানবে, অথবা বই থেকে জানবে। এখন স্থির তরঙ্গের সমীকরণ কি, y সমান 2a cos kx sin ওমেগা t। এই টোটাল টুকুর পরিবর্তে আমরা ইচ্ছা করলে বিস্তার, এই টোটাল সাইনের, সাইন ছাড়া যেটুকু আছে, সাইনের এই যে আগে যেটুকু আছে এটা হলো বিস্তার, স্থির তরঙ্গের বিস্তার, 2a cos kx, 2a cos kx এটা হলো স্থির তরঙ্গের বিস্তার। আচ্ছা যাই হোক, y সমান 2a cos kx sin ওমেগা t হলো স্থির তরঙ্গের মূল সমীকরণ। এখন এই স্থির তরঙ্গ, বিপরীতমুখী দুইটা তরঙ্গ যখন মিলিত হয় তখন কখনো কখনো তরঙ্গের বিস্তার বাড়তে পারে, আবার বিস্তার শূন্য হতে পারে। বিস্তার যদি শূন্য হয় শব্দ শোনা যাবে না, যদি শব্দ তরঙ্গ হয়
তাহলে শব্দ শোনা যাবে না। আর যদি বিস্তার শূন্য হয় তাহলে শব্দ শোনা যাবে না। আর যদি বিস্তার সর্বোচ্চ হয়, যখন সমদশায় মিলিত হয় তখন এই বিস্তার সর্বোচ্চ হয়, তখন শব্দ জোরে শোনা যায়, সেটাকে বলে সুস্পন্দ বিন্দু। এখন নিস্পন্দ বিন্দু এবং সুস্পন্দ বিন্দুর শর্ত কি? নিস্পন্দ বিন্দুর শর্ত পথ পার্থক্য এক্স, পথ পার্থক্য অর্থাৎ যাত্রা শুরু যেখান থেকে তরঙ্গটার, সেখান থেকে দূরত্ব এক্স। তাহলে দূরত্ব বা পথ পার্থক্য λ/4, তরঙ্গ দৈর্ঘ্য λ/4 এর বিজোড় গুণিতক। তোমরা জানো n যে কোনো স্বাভাবিক সংখ্যা তার সাথে 1 যোগ করলে বিজোড় হয়। n যদি 1 হয় তাহলে 2 অক্ষে 2 আর 1 3 হয়ে যাচ্ছে। যদি 2 হয় 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 2n + 1 মানে বিজোড় সংখ্যা। তাহলে নিস্পন্দ বিন্দুর শর্ত কি? পথ পার্থক্য x সমান 2n + 1 λ/4। λ/4 এর বিজোড় গুণিতক পথ পার্থক্য λ/4 এর বিজোড় গুণিতক হলে নিস্পন্দ বিন্দু। নোট, এনটি নোট কি? λ/4 এর জোড় গুণিতক। 2n মানে জোড় সংখ্যা। n যদি 1 হয় 2, 2 হলে 4, 3 হলে 3 দুগুণে 6, তার মানে 2n জোড় সংখ্যা। তাহলে সুস্পন্দ বিন্দু বা এনটি